নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা 7 নাম্বার যে মক টেস্ট সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো যে প্রশ্নটি রয়েছে, কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে ষোড়শ মহাজন পথ সম্পর্কে বর্ণনা করা হয়েছে? দিগনিকায়, অঙ্গুত্তর নিকায়, সুত্ত পিটক নাকি বিনয় পিটক? তো প্রথমে উত্তরটা দেখে নাও, সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়। এই অঙ্গুত্তর নিকায় হচ্ছে তোমার সুত্ত পিটকেরই সুত্ত পিটকেরই একটি ভাগ হচ্ছে তোমার অঙ্গুত্তর নিকায়। ঠিক আছে। এরপর বৌদ্ধ যে সাহিত্য, সেখানে দেখো ত্রিপিটক খুব গুরুত্বপূর্ণ। ত্রিপিটক মানে কি? তিনটা পিটককে একত্রে ত্রিপিটক বলা হয়। তিনটা পিটক কি কি? একটা হচ্ছে তোমার সুত্ত পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। ঠিক আছে, এই তিনটা পিটককে একত্রে ত্রিপিটক। সুত্ত পিটকে বৌদ্ধ ধর্মের যে সিদ্ধান্তগুলো আছে, সেই সিদ্ধান্তগুলোকে নিয়েই কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং বিনয় পিটকে বৌদ্ধ ধর্মের যে আচার অনুষ্ঠান, ঠিক আছে, সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দেখো, এই যে ত্রিপিটক যে ভাষার উপর লেখা হয়েছে, তাদেরকে একত্রে কি বলা হয়? বলা হয় বিভাষ শাস্ত্র। কি বলা হয়? বিভাষ শাস্ত্র। এটা কিন্তু নোট করে রাখবে। এই প্রশ্নটা কিন্তু তোমরা সচরাচর কোথাও পাবে না, কিন্তু এসএসসিতে এই প্রশ্নটা এসেছে। এরপর দেখো, সুত্ত পিটক এবং বিনয় পিটককে যদি বলা হয় আলাদা করে সংকলন কখন করা হয়েছে, তো মনে রাখবে প্রথম যে বৌদ্ধ সংহিতি, যেটা 483 বিসিতে হয়েছিল, কোথায় হয়েছিল? রাজগৃহতে হয়েছিল। এবং এটির সময় শাসক কে ছিল? আজাতশত্রু। এখানেই কিন্তু সুত্ত পিটক এবং বিনয় পিটককে আলাদা করে কি করা হয়েছিল? সংকলন করা হয়েছিল। এরপর দেখো যে বৌদ্ধ ধর্ম আছে, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের যে সিদ্ধান্ত, তাদেরকে একত্রে কি বলা হয়? অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ মানে 8টা পথ, মোক্ষ প্রাপ্তির 8টা পথ। মনে রাখবে, এখানে একটা জিনিস তোমাদেরকে একটু আগে বলে দিই, প্রত্যেকটারই আগে এই যে সম্যক শব্দটা তোমরা পাবে, তাই একবার এটা বলে দিলাম। এরপর বাকিগুলোতে কিন্তু আমি সম্যক শব্দটা ব্যবহার করব, কিন্তু লিখব না। যেমন প্রথমেই যে মার্গগুলি বলা হয়েছে, প্রথমে আছে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি। সেকেন্ড কি বলা হয়েছে? সম্যক সংকল্প। সংকল্প সমান সংকল্প। 3 নম্বরে কি রয়েছে? সম্যক বাক্য। ঠিক আছে। 4 নম্বরে দেখো কি রয়েছে? সম্যক কর্ম সমান কর্ম। 5 নম্বরে সম্যক অজীব। 6 নম্বরে সম্যক ব্যায়াম। ব্যায়ামটা দেখো, এখানে কিন্তু ব্যায়াম হিন্দু ধর্মেও এবং বৌদ্ধ ধর্ম দু জায়গাতে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। 7 নম্বরে হচ্ছে সম্যক স্মৃতি। ঠিক আছে। এবং 8 নাম্বার এবং সর্বশেষ, সেটা হচ্ছে সম্যক সমাধি। এইটা হচ্ছে কি? অষ্টাঙ্গিক মার্গ। এরপর দেখো পরবর্তী, জৈন দর্শন অনুসারে জিনা শব্দটির অর্থ কি? জৈন দর্শন, প্রভু, বেড়ি থেকে মুক্ত, নাকি যোগ্য, নাকি বিজয়ী? তো মনে রাখবে, জৈন যে দর্শন, সেই অনুযায়ী জিনা শব্দটির অর্থ হচ্ছে বিজয়ী। এই প্রশ্নটা এসএসসিতে অনেকবার এসেছে। এরপর দেখো, এই যে জৈন ধর্ম, ঠিক আছে, জৈন ধর্মের যে মূল সিদ্ধান্ত, সেটা কি? অহিংসা। জৈন ধর্মের যদি বলা হয় যে মূল সিদ্ধান্ত কি, সেটা কিন্তু অহিংসা। বোঝা গেছে? এরপর দেখো, জৈন ধর্মের সংস্থাপক কে? জৈন ধর্মের সংস্থাপক কে? একটা হচ্ছে প্রকৃত সংস্থাপক, আর একটা হচ্ছে বাস্তবিক সংস্থাপক। যদি বলা হয় জৈন ধর্মের প্রকৃত সংস্থাপক কে, সেটা হচ্ছে আদিনাথ বা ঋষভদেব। ঠিক আছে। তিনি হচ্ছেন প্রথম তীর্থঙ্কর এবং তাকেই জৈন ধর্মের সংস্থাপক বলা হয়। আদিনাথ, তার যে চিহ্ন, জৈন তীর্থঙ্করদের চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। চিহ্নটা কি? চিহ্নটা হচ্ছে ষাঁড় বা বুল। এটা হচ্ছে জৈন ধর্মের প্রত্যেকটা তীর্থঙ্করের একজন করে সিম্বল থাকে,
সেই সিম্বলটা হচ্ছে ষাঁড়। এরপর দেখো জৈন ধর্মের দুজন যে তীর্থঙ্কর, একটা হচ্ছে আদিনাথ বা ঋষভদেব, আরেকজনকার নাম হচ্ছে অরিষ্টনমি। কি নাম? অরিষ্টনমি। এই দুজনকার মানে এই যে দুজন তীর্থঙ্কর আছে, এনাদের উল্লেখ আমরা কোথায় দেখতে পাই? ঋগ্বেদে দেখতে পাই, ঋগ্বেদে দেখতে পাই। এরপর তোমরা বলবে যে অরিষ্টনমির তাহলে চিহ্নটা কি? এনার চিহ্নটা হচ্ছে শাঁখ। ঠিক আছে, চিহ্নটা হচ্ছে কি? শাঁখ। এরপর দেখো জৈন ধর্মের বাস্তবিক সংস্থাপককে, এতক্ষণ প্রকৃতি দেখলে, এরপর হচ্ছে বাস্তবিক। বাস্তবিক সংস্থাপক হচ্ছে কি? 24 নম্বর তীর্থঙ্কর মহাবীর স্বামী। কে? মহাবীর স্বামী। ঠিক আছে, তিনি হচ্ছেন 24 নম্বর তীর্থঙ্কর এবং জৈন ধর্মের বাস্তবিক সংস্থাপক। তিনি 30 বছর বয়সেই কিন্তু গৃহত্যাগ করেছিলেন। এটাও একটা প্রশ্ন আসে, কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন? 30 বছর বয়সে। ঠিক আছে, এবং এনার মৃত্যু হয়েছিল তোমার 486 বিসিতে। কোথায় হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ। সেই জায়গাটির নাম হচ্ছে তোমার পাবাপুরী। ঠিক আছে, পাবাপুরী। এখানেই কিন্তু তার দেহত্যাগ তিনি করেছিলেন বা তিরোধান তিনি করেছিলেন। এরপর দেখো মহাবীর স্বামীর মৃত্যুর পর এই যে জৈন ধর্ম, এটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে শ্বেতাম্বর, আর একটা হচ্ছে তোমার দিগম্বর। দিগম্বর, শ্বেতাম্বর মানে কি? যারা শ্বেত বস্ত্র পরিধান করে, আর দিগম্বর মানে যারা নগ্ন অবস্থায় সন্ন্যাস গ্রহণ করেছে। এরপর দেখো এই যে শ্বেতাম্বর যে মানে পথটা বেছে নিল, এদের যে সংস্থাপক তার নাম কি? স্থূলভদ্র। স্থূলভদ্র। এবং দিগম্বরের সংস্থাপক হচ্ছে তোমার ভদ্রবাহু। ভদ্রবাহু। এবং এই ভদ্রবাহুর লেখা একটি বই হচ্ছে কল্পসূত্র। কল্পসূত্র। এবং এই কল্পসূত্রতেই 24 জন যে তীর্থঙ্কর তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর দেখো কোন কমিটি মৌলিক দায়িত্ব পালন না করার জন্য জরিমানা বা শাস্তির প্রস্তাব করেছিল? আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটি সেটা পালন না করার জন্য জরিমানা বা শাস্তির প্রস্তাব। বর্মা কমিটি, স্বর্ণ সিং কমিটি, মোরারজি দেশাই কমিটি, নাকি ইন্দিরা গান্ধী কমিটি? তো সেটা হচ্ছে স্বর্ণ সিং কমিটি। এই কমিটির সিফারিশেই তোমরা জানবে আমাদের যে সংবিধান, সেখানে কিন্তু প্রথমেই ফান্ডামেন্টাল ডিউটি ছিল না। পরবর্তী ক্ষেত্রে 44তম যে সংবিধান সংশোধন, ঠিক আছে, কততম? 42তম। ঠিক আছে, 42তম সংবিধান সংশোধন 1976, তার মাধ্যমে আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটি যুক্ত করা হয়। এবং কোথার থেকে নেওয়া হয়েছিল? ইউএসএসআর বা রাশিয়া থেকে। এরপর দেখো কোথায় যোগ করা হয়? ভাগ 4A। আর যদি বলা হয় আর্টিকেল নাম্বার কত? 51A। এটা তো সকলেই জানো। এবং মূল সংবিধানে আমাদের 10টি ডিউটি ছিল এবং বর্তমানে 11টি হয়েছে। 11 নম্বর ডিউটির জন্য একটা সংবিধান সংশোধন হয়, 86তম সংবিধান সংশোধন 2002, যার মাধ্যমে আমাদের 11 নম্বর ডিউটিটি যুক্ত হয় এবং যেখানে বলা হয় 0 থেকে 14 বছরের শিশুদের প্রাইমারি এডুকেশন বিনামূল্যে দেওয়াটা পরিবারের যে বাবা মায়ের কর্তব্য। ঠিক আছে, এরপর দেখো 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর কে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন? মনে রাখবে এই যে ওয়ার্ডটা ভারপ্রাপ্ত, তার মানে কি? মানে কিছু সময়ের জন্য। মোরারজি দেশাই, ভিপি সিং, গুলজারিলাল নন্দ, নাকি চরণ সিং? মনে রাখবে নেহরুর যখন মৃত্যু হয় তারপর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন কি? গুলজারিলাল নন্দ। এবং তিনি একমাত্র ব্যক্তি যিনি কিনা ভারতের দুবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন, একবার জওহরলাল নেহরুর মৃত্যুর পর, আরেকবার ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর। একবার দেখো ফার্স্ট টেনিউর যেটা ছিল সেটা হচ্ছে 27শে মে 1964 থেকে 9th জুন 1964। ঠিক আছে, 1964 এটা হচ্ছে প্রথমবার যখন জওহরলাল নেহরুর মৃত্যু হয়। দ্বিতীয়বার যখন তাসখান্দে গিয়ে পরে আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয়,
তারপর 11ই জানুয়ারি 1966 থেকে 24শে জানুয়ারি 1966 পর্যন্ত তিনি কি ছিলেন, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। এরপর নিচের কোন অ্যাংলো মারাঠা যুদ্ধের ফলে পেশোয়ার আঞ্চলিক বোম্বে প্রেসিডেন্সির সাথে একীভূত হয়, অর্থাৎ কি কোন অ্যাংলো মারাঠা যুদ্ধের পর পেশোয়াদের সমস্ত যে ক্ষমতা বা সমস্ত যে এরিয়া ছিল সেটা বোম্বে প্রেসিডেন্সির সাথে যুক্ত হয়, তৃতীয়, চতুর্থ, প্রথম নাকি দ্বিতীয়। তো তিনটা অ্যাংলো মারাঠা ওয়ার হয়েছে এবং তৃতীয় অ্যাংলো মারাঠা ওয়ারের পরেই সমস্ত ক্ষমতা এবং সমস্ত এরিয়া বোম্বে প্রেসিডেন্সির সাথে যুক্ত হয়। প্রথম যে অ্যাংলো মারাঠা ওয়ার সেটা হয়েছিল কবে জানো, 1775 থেকে 82 পর্যন্ত, ঠিক আছে। এবং এই যে অ্যাংলো মারাঠা ওয়ার এটা শেষ হয়েছিল 1782 সালে একটা সন্ধির মাধ্যমে, যেটাকে বলা হয় ট্রিটি অফ সালবাই, সালবাইয়ের সন্ধি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সালবাইয়ের সন্ধি কত সালে হয়েছিল, 1782। এরপর দেখো দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার, সেটা হচ্ছে তোমার 1803 থেকে 1806, ঠিক আছে। এবং এটা সমাপ্ত হয়েছিল বেসিনের সন্ধি দিয়ে। এবং 1817 থেকে 1818 এটা হচ্ছে তৃতীয় অ্যাংলো মারাঠা ওয়ার, এবং এর পরেই পেশওয়াদের সমস্ত অঞ্চল বম্বে প্রেসিডেন্সির সাথে যুক্ত হয়। পরবর্তী দেখো, চাচনামায় ইতিহাসের কোন বিজয়ের কথা লিপিবদ্ধ করা হয়েছে, কুষাণ, হুন, আরব নাকি গ্রিক? মনে রাখবে উত্তর হচ্ছে আরব, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন রাজা চান্দাওয়ারের যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়েছিল? এই যে চান্দাওয়ারের যুদ্ধ, এটারই আরও একটা নাম হচ্ছে চন্দ্রবার্গের যুদ্ধ। কি নাম? চন্দ্রবার্গের যুদ্ধ। কত সালে হয়েছিল জানো? 1194 সালে এই যুদ্ধটি হয়েছিল। কার কাছে? পৃথ্বীরাজ চৌহান, জয়চন্দ, ভীম দ্বিতীয় নাকি কুমার পাল? তো মোহাম্মদ ঘুরি 1994 সালে জয়চন্দকে কিন্তু এই যে চন্দ্রবার্গের যুদ্ধ সেখানে হারায়। দেখো মোহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতে এসে লুটপাট করা, তার জন্য প্রথমেই তিনি 1178 সালে ভারতে আক্রমণ করেন। কোথায়? গুজরাটে আক্রমণ করেন এবং সেখান থেকে হেরে গিয়ে তিনি বাড়ি ফিরে যান। কিন্তু তারপরেও তিনি আবার আক্রমণ করেন 1191 সালে, এবং সেখানে তার যুদ্ধ হয় কার সাথে? পৃথ্বীরাজ চৌহানের সাথে। এবং এই যে যুদ্ধ, এই যুদ্ধটা কী নামে পরিচিত? প্রথম তরাইনের যুদ্ধ, ঠিক আছে, প্রথম তরাইনের যুদ্ধ। এবং এখানে পৃথ্বীরাজ চৌহান জিতে যায় এবং মোহাম্মদ ঘুরি আবার হেরে যায়। এরপর পরের বছর 1192 সালে তিনি আবার ভারত আক্রমণ করেন এবং পৃথ্বীরাজ চৌহানের সাথেই তার লড়াই হয় এবং এখানে তিনি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। কিসের জন্য? কারণ জয়চন্দ, যে কিনা পৃথ্বীরাজ চৌহানের একজন বন্ধু ছিল, সে বিশ্বাসঘাতকতা করেছিল, ঠিক আছে। এবং এর পরেই মোহাম্মদ ঘুরি ভারতে সফলভাবে স্থাপিত হতে পারে। তো মোহাম্মদ ঘুরি তার পরবর্তী ক্ষেত্রে 1194 সালে চন্দ্রবার্গের যুদ্ধে জয়চন্দকেও হারিয়ে দেয়। এরপর দেখো যখন তিনি ভারতে আসেন মোহাম্মদ ঘুরি, ঠিক আছে, তার সাথে 4 জন তার গুলাম, গুরুত্বপূর্ণ গুলাম এসেছিল। একজনকার নাম হচ্ছে বখতিয়ার খিলজি, একজনকার নাম হচ্ছে কুতুবুদ্দিন এবক, আর দুজন ছিল কে? ইয়ালদোজ এবং উবাচা। এই বখতিয়ার খিলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আগুন লাগিয়েছিল। এরপর দেখো প্রথম তরাইনের যুদ্ধ, এটা হচ্ছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ এবং তৃতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? 1216, থার্ড তরাইনের যুদ্ধ। কার কার মধ্যে হয়েছিল? এখানে হয়েছিল ইলতুৎমিশ এবং ইয়ালদোজ, এই দুজনকার মধ্যে হয়েছিল। কে জয়ী হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে কিন্তু, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি আছে? আকাশ বা সমুদ্রের নীলাভতা, ব্লুনেস পরিমাপ করার জন্য যে যন্ত্রকে ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বাথাইমিটার, সেরানোগ্রাফ, সায়ানোমিটার নাকি ব্যারোমিটার? তো মনে রাখবে সমুদ্রের যে নীলাভতা বা আকাশের নীলাভতা মাপার জন্য সায়ানোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। এবং সমুদ্রের যদি বলা হয় গভীরতা মাপার জন্য কি ব্যবহার করা হয়? গভীরতা, সেটা হচ্ছে তোমার ফ্যাদোমিটার, ঠিক আছে। ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। এরপর দেখো
শূন্য গ্রুপের উপাদানগুলোকে সাধারণত কি বলা হয়? প্রতিক্রিয়াশীল, তেজস্ক্রিয়, অস্থির নাকি নোবেল গ্যাস? তো শূন্য গ্রুপের যে উপাদান সেগুলো হচ্ছে নোবেল গ্যাস। এটা অ্যাকচুয়ালি শূন্য গ্রুপ কী জন্য বলা হয়? কারণ এই গ্যাসগুলি কোনো রকম রিয়াকশান করে না, তার জন্য এগুলোকে বলা হয় শূন্য গ্রুপ। দেখবে আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল আছে, ঠিক আছে, যে আধুনিক পর্যায় সারণী, সেখানে টোটাল 18টা গ্রুপ আছে, 7টা পিরিয়ড আছে এবং 4টা ব্লক আছে। 4টা ব্লক কী কী? এস, পি, ডি, এফ, এই 4টা ব্লক এবং 18টা গ্রুপ। এই যে 18 নাম্বার গ্রুপ আছে, এখানকার এলিমেন্টগুলো কোন ব্লকে থাকে? পি ব্লকে থাকে। এবং এই এলিমেন্টগুলোকে বলা হয় নোবেল গ্যাস। কি কি? যেমন হিলিয়াম, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে সব নোবেল গ্যাস, ঠিক আছে। আর পি ব্লকের যদি বলা হয় বিশেষত্ব কি, পি ব্লক হচ্ছে এমন একটা ব্লক যেখানে তোমার ধাতু, অধাতু এবং উপধাতু, কি ধাতু, অধাতু, উপধাতু, এই 3 ধরনের এলিমেন্ট একসাথেই থাকে, ঠিক আছে। এরপর দেখো গ্রুপ নাম্বার 17, এটাকে কি বলা হয় জানো? গ্রুপ নাম্বার 17কে, গ্রুপ নাম্বার 17কে বলা হয় ফ্লোরিন ফ্যামিলি। কি বলা হয়? ফ্লোরিন ফ্যামিলি, বা এর আরও একটি নাম আছে, সেটাকে বলা হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ, এগুলো মনে রাখবে, ঠিক আছে। গ্রুপ নাম্বার 16কে কি বলা হয়? এটাকে বলা হয় চ্যালকোজেন গ্রুপ। চ্যালকোজেন গ্রুপ। গ্রুপ নাম্বার 15, এটাকে বলা হয় নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলি। আচ্ছা, তোমরা এক কাজ করো, এই যে 3টা গ্রুপ বললাম, 3টা গ্রুপের এক একটা এলিমেন্ট তোমরা কমেন্ট বক্সে লেখো। এরপর ভিটামিন বি12-এ কোন ধাতু আয়ন বিদ্যমান? লোহা, দস্তা, কোবাল্ট নাকি নিকেল? তো ভিটামিন বি12-এ অবস্থিত হচ্ছে কোবাল্ট। কি অবস্থিত? কোবাল্ট অবস্থিত, ঠিক আছে। দেখো ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1911 সালে। কে প্রথমবার ব্যবহার করেছিল? তার নাম হচ্ছে সি ফক। তিনি প্রথমবার এই শব্দটি ব্যবহার করেন, ঠিক আছে। ভিটামিন শব্দটি, ভিটামিন 2 প্রকারের হয়। একটা হচ্ছে ভিটামিন যেগুলো জলে মিশে যায়, আর কিছু ভিটামিন যারা লিপিডে মিশে যায়। তো জলে যে ভিটামিনগুলো মিশে যায় তাদেরকে বলা হচ্ছে বি এবং সি, এই 2 ধরনের ভিটামিন জলের সাথে মিশে যায়। এবং লিপিডের সাথে মিশে যায় হচ্ছে এ, ডি, ই, কে, টোটাল 5টা ভিটামিন। তার মধ্যে ভিটামিন বি এবং সি, এটা আশা করি মনে রাখতে তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে, ওয়ার্ডগুলো এরকম। এরপর দেখো ভিটামিন ই, এটাকে কি বলা হয়? বিউটি ভিটামিন। বিউটি ভিটামিন। এরপর দেখো ভিটামিন বি, ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থাইমিন। ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ভাগগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে বি1, যেটা রাসায়নিক নাম থাইমিন। এবং বি1-এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে বেরি। ভিটামিনের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন ভিটামিনের অভাবে কোন রোগটি হয়। এরপর দেখো ভিটামিন বি3, ভিটামিন বি3-র অভাবে যে রোগটি হয় সেটার নাম হচ্ছে পেলেগ্রা। ভিটামিন বি3-র রাসায়নিক নাম কি? নিয়াসিন। এরপর দেখো ভিটামিন বি7, এটার রাসায়নিক নাম হচ্ছে তোমার বায়োটিন, এবং এটির ফলে স্ক্যালি রোগটি হয়, ঠিক আছে। ভিটামিন বি7-এর পর হচ্ছে ভিটামিন বি9, এটা রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, এবং এটির অভাবে কোন রোগটি হয় জানো? এটির অভাবে হয় অ্যানিমিয়া। এই রোগগুলো কিন্তু পড়বে, ঠিক আছে, অ্যানিমিয়া। এবং ভিটামিন বি12, যেটি সম্বন্ধে আমরা এখন পড়ছিলাম, ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন। এটার ফলে কি হয়? নিউরোলজিক্যাল যে ডিজিজ সেগুলো দেখতে পাওয়া যায়। এরপর দেখো শাহী স্নান নামে বিশেষ ঐতিহ্যবাহী স্নান নিম্নলিখিত কোন উৎসবের একটি প্রধান অনুষ্ঠান? তিজ, হোলি, দিওয়ালি নাকি কুম্ভ মেলা? তো মনে রাখবে শাহী স্নান সেটা হচ্ছে কুম্ভ মেলার সাথে যুক্ত। কুম্ভ মেলা ইউনেস্কোর যে ইনটেঞ্জিবল সাইট, ঠিক আছে, ইউনেস্কোর যে ইনটেঞ্জিবল সাইট, সেখানে 2017-তে কুম্ভ মেলাকে যুক্ত করা হয়। কুম্ভ মেলা ভারতের 4টি জায়গায় হয়।
এক হচ্ছে প্রয়াগরাজ, কোথায় কোথায় হয় এগুলো মনে রাখবে, প্রয়াগরাজ, ঠিক আছে, উজ্জৈন, আর কোথায় হয়, নাসিক এবং হরিদ্বার, নাসিক এবং হরিদ্বার, ঠিক আছে। এরপর দেখো এটা হচ্ছে কুম্ভ মেলা। ভারতের যে চারধাম যাত্রা, সেখানে চারটা মন্দির কি কি, চারটা ধাম কি কি তোমাদেরকে বলতে হবে। প্রথমে দেখো উত্তর দিকে রয়েছে বদ্রীনাথ, ঠিক আছে, বদ্রীনাথ, নিচে রয়েছে রামেশ্বরম, পূর্বে দিকে রয়েছে পুরী এবং পশ্চিমে রয়েছে দ্বারকা, যেটা গুজরাটে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে চারধাম যাত্রা বলে না, সো সেই চারধাম। এরপর দেখো বেহেদি খেলাম কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য উৎসব, গুজরাট, মেঘালয়, ছত্তিশগড় নাকি তামিলনাড়ু। তো বেহেদি খেলাম হচ্ছে তোমার মেঘালয়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব, মেঘালয়ের, ঠিক আছে। মেঘালয়েরই আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে ওয়াংলা, ঠিক আছে। মেঘালয়ে এক ধরনের উপজাতি থাকে যেগুলো হচ্ছে গারো ট্রাইব, ঠিক আছে, তোমরা আশা করি নামটা শুনেছো। এই যে গারো ট্রাইব, এদের উৎসব হচ্ছে ওয়াংলা, এবং মনে রাখবে এই ওয়াংলা উৎসবকে বলা হয় ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস বা 100 ঢোলের উৎসব, ঠিক আছে। এবং এই মেঘালয়ের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব কী কী রয়েছে, যেমন নোংক্রেন, ঠিক আছে, এগুলো মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসে, নোংক্রেন, চেরি ব্লেজ। আচ্ছা তোমরা এখানে বলবে চাপচারকুট কোথাকার ফেস্টিভ্যাল, ঠিক আছে। এরপর দেখো ছত্তিশগড়ের কয়েকটা উৎসব তোমরা দেখে নাও। ছত্তিশগড়ের কি কি আছে, হরেলি, খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে তোমরা একদম নোট করে নাও, হরেলি। এই যে হরেলি, এটা হচ্ছে ছত্তিশগড়ের, ঠিক এইরকম নামেরই আর একটা উৎসব হচ্ছে হরেলা হচ্ছে উত্তরাখণ্ড, এটা হচ্ছে তোমার উত্তরাখণ্ড, মনে রাখবে, লা থাকলে উত্তরাখণ্ড, লি থাকলে ছত্তিশগড়। তাছাড়া কি আছে, ছেড়ছেরা কোথাকার উৎসব, এটা হচ্ছে তোমার ছত্তিশগড়। মড়েই উৎসব কোথাকার, ছত্তিশগড়। এরপর দেখো তামিলনাড়ুর উৎসব কি কি আছে, থাইপুসম, পোঙ্গল, ঠিক আছে, থাইপুসম, পোঙ্গল, এগুলো কোথাকার উৎসব, তামিলনাড়ু। এবং এখানে যেমন পোঙ্গল রয়েছে, তেমনি আট্টুকল পোঙ্গল, এখানে কোনো দিনও কিন্তু তোমরা কনফিউজ হয়েও না, ঠিক আছে। আট্টুকল পোঙ্গল কোথাকার, সেটা হচ্ছে তোমার কেরালা, ঠিক আছে, কেরালার আট্টুকল পোঙ্গল। গুজরাট, আর একটা রাজ্য তো গুজরাটে ছিল, তো এখানের উৎসব হচ্ছে তোমার উত্তরায়ণ, যেটা কখন উৎসব করা হয়, মকর সংক্রান্তিতে। রণ উৎসব, কচ্ছের যে রণ, সেখানে রণ উৎসব, ঠিক আছে। তাছাড়া মডেরা উৎসব, তাছাড়া মাধবপুরের মেলা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর দেখো কম হিমালয় এবং শিবালিকের মধ্যবর্তী উপত্যকাকে কি বলা হয়, দুয়ার, তেহরি, তরাই নাকি দুন। তো লেজার হিমালয় এবং শিবালিক হিমালয়ের যে মাঝখানের উপত্যকা, তাকে বলা হচ্ছে দুন। মনে রাখবে, যদি উপত্যকাটি, ঠিক আছে, যদি উপত্যকাটি পশ্চিম দিকে হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে দুন, এবং যদি পূর্ব দিকে হয় তখন তাকে কি বলা হচ্ছে, দুয়ার। এক্সাম্পল যদি দেখো, দুন মানে হচ্ছে দেরাদুন, পশ্চিম দিকে অবস্থিত, দুয়ার হচ্ছে তোমার হরিদ্বার, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে হিমালয়, প্রথমে ধরো আছে ট্রান্স হিমালয়, একদম হিমালয়ের পেছন দিকে, তারপর আছে বৃহৎ হিমালয়, তারপর কি আছে, তারপর আছে মধ্য হিমালয়, তারপর আছে শিবালিক হিমালয়, এবং তারপর আমরা সমতল ভূমি পেয়ে যাচ্ছি। তো এই যে ট্রান্স হিমালয় এবং বৃহৎ হিমালয়, এই দুটার মাঝের যে গ্যাপটা রয়েছে না, যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হয় ITSZ, ইন্দো সাংপো সাচার জোন। ঠিক সেরকম বৃহৎ হিমালয় এবং
বৃহৎ এবং মধ্য হিমালয়ের মাঝখানের যে অংশ তাকে বলা হয় এমসিটি, মেন সেন্ট্রাল থ্রাস্ট। মধ্য হিমালয় এবং শিবালিকের মাঝখানের অংশকে বলা হয় এমবিএফ, মেন বাউন্ডারি ফোল্ড। এবং শিবালিক ও সমতল ভূমির মাঝখানের অংশকে বলা হচ্ছে এইচএফএফ, হিমালয়ান ফ্রন্টাল ফোল্ড। ঠিক আছে, এরপর দেখো কোন জৈন তীর্থঙ্কর শ্রীকৃষ্ণের যুগের সাথে সম্পর্কিত? অরিষ্টনেমি, আদিনাথ, কুন্থুনাথ নাকি মহাবীর স্বামী? ঠিক আছে, তো শ্রীকৃষ্ণের সাথে যুক্ত হচ্ছে কে? অরিষ্টনমি। বলা হয়েছে যে অরিষ্টনমি শ্রীকৃষ্ণের সমকালীন। ঠিক আছে, জৈন ধর্মের একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে উত্তর ধ্যান সূত্র। কি নাম? উত্তর ধ্যান সূত্র। এবং এখানেই বলা হয়েছে যে অরিষ্টনমি শ্রীকৃষ্ণের সমকালীন। এবং জৈনদের যে তীর্থঙ্কর তার সম্বন্ধে আমরা কোথায় জানতে পারি? কল্পসূত্র পুস্তকটি থেকে, যার লেখক হচ্ছে কে? ভদ্রবাহু। ঠিক আছে, সেখান থেকে আমরা জৈন তীর্থঙ্করদের সম্বন্ধে জানতে পারি। এবং জৈন ধর্মের যে সাহিত্য, ঠিক আছে, যেমন বৌদ্ধ ধর্মের সাহিত্যকে ত্রিপিটক বলা হয়, তেমনি জৈন ধর্মের সাহিত্যকে বলা হয় আগম। কি বলা হয়? আগম। এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যদি তোমাদের মনে হয় জানাটা প্রয়োজন তাহলে জানবে, না হলে স্কিপ করে নিও। টোটাল 24 জন তীর্থঙ্কর আছে, তার মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, তার সাথে 22 নাম্বার, 23 নাম্বার এবং 24 নাম্বার, এই 6টা তীর্থঙ্করের নাম খুব গুরুত্বপূর্ণ। প্রথমকে ঋষভদেব, দ্বিতীয় অজিতনাথ, তৃতীয় কে ছিল? সম্ভবনাথ। ঠিক আছে, 22 নাম্বারে কে? অরিষ্টনমি, যিনি কিনা শ্রীকৃষ্ণের সমকালীন। তারপর হচ্ছে 23 নাম্বার হচ্ছে পারসনাথ, এবং 24 নাম্বার হচ্ছে মহাবীর স্বামী, তোমরা তো জানোই, সর্বশেষ তীর্থঙ্কর। তো ঋষভদেবের যে চিহ্ন সেটা হচ্ছে বুল বা ষাঁড়, অজিতনাথের হচ্ছে হাতি, সম্ভবনাথের হচ্ছে অশ্ব বা ঘোড়া, অরিষ্টনমির হচ্ছে শাঁখ, পারসনাথের হচ্ছে সাপ এবং মহাবীর স্বামীর হচ্ছে সিংহ। এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে পারলে ভালো হয়। এরপর দেখো প্রথম জৈন সংগতি কোথায় সংগঠিত হয়েছিল? প্রথম জৈন সংগীতি পাটলিপুত্র নাকি বলভি নাকি কাশ্মীর নাকি রাজগৃহ? তো মনে রাখবে প্রথম যে বৌদ্ধ সংহিতি সেটা হয়েছিল কোথায়? পাটলিপুত্রাতে হয়েছিল। কত সালে হয়েছিল? 300 AD। ঠিক আছে, এটার অধ্যক্ষ কে ছিল? অধ্যক্ষ ছিল তোমার স্থূলভদ্র। কে ছিল? স্থূলভদ্র। এবং এই সময় শাসক কে ছিল? শাসক ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, এখানে কিন্তু শ্বেতাম্বর এবং দিগম্বরের ভাগটা হয়। এবং এই যে বলভি আছে না, এই বলভির স্থানে কিন্তু দ্বিতীয় যে জৈন সংগতি সেটা হয়েছিল তোমার গুজরাটে অবস্থিত জায়গাটি, এবং 512 AD-তে এই দ্বিতীয় জৈন সংগতিটা হয়েছিল। এবং এখানে এই জৈন গ্রন্থগুলির যে অন্তিম সংকলন সেটা হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র সেন্ট্রাল রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? কোয়েম্বাটুর, কটক, নাগপুর নাকি লখনৌ? তো উত্তরটা হচ্ছে কটকে অবস্থিত। এবং ইন্টারন্যাশনাল যে রাইস, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ফিলিপিন্স। কোথায় অবস্থিত? ফিলিপিন্স। ঠিক আছে, সেখানে অবস্থিত। এবং আমাদের কেন্দ্রীয় তামাক, সেটা হচ্ছে তামাক গবেষণা কেন্দ্র। যদি বলা হয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি। জুট গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে ব্যারাকপুর। তাছাড়া কি আছে?
আখ গবেষণা কেন্দ্র হচ্ছে লখনৌ, ঠিক আছে। এবং মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? মৎস্য রয়েছে হায়দ্রাবাদ, ঠিক আছে। এরপর দেখো নিচের কোন বইটি কালিদাসের লেখা নয়? মেঘদূত, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম নাকি মালতী মাধব? তো কালিদাসের লেখা নয় হচ্ছে মালতী মাধব। কারণ কি? এটা কার লেখা? ভবভূতি, ভবভূতির লেখা হচ্ছে মালতী মাধব। কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই আছে এনসিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। যেমন শূদ্রকে লেখা হচ্ছে তোমার কি? মৃচ্ছকটিকম, মৃচ্ছকটিকম কার লেখা? শূদ্রকের। তাছাড়া হচ্ছে বৎসায়নের লেখা হচ্ছে কামসূত্র, বৎসায়ন, তার লেখার নাম কি? কামসূত্র, ঠিক আছে। অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত, অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত, ঠিক আছে। তো দেখো আজকে যে ক্লাসটা ছিল সেখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম। আজকে আমাদের এখানে কারেন্ট নেই, তাও চেষ্টা করলাম তোমাদের সাথে আলোচনা করার, তার জন্য আজকে লিখে আনতে পারিনি, হাতে করে লিখতে হলো। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লাসটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। এবং পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। আর একটা লাইক অবশ্যই দেবে, কারণ তোমরা লাইক দিলেই এই ক্লাসটাকে ইউটিউব প্রমোট করবে, ঠিক আছে। তো ঠিক আছে, আশা করি তোমরা আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।